নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি বলতো? দেখ, বোর্ডে লেখা আছে। আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিকটা কি? পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, ইন্টারডিপেন্ডেন্স অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার। এটা হচ্ছে আজকে আমাদের টপিক। টপিকটা তাহলে ভালো করে বুঝে নাও যে টপিকটা কি। টপিকটা হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, ইন্টারডিপেন্ডেন্স অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার। এটা তোমাদের একেবারে বিজ্ঞান বইয়ের একেবারে প্রথম অধ্যায়। কত নম্বর অধ্যায়? প্রথম অধ্যায়। তাই তো তোমরা সবাই জানো প্রথম অধ্যায়। আশা করছি এর মধ্যে তোমরা সবাই কমপ্লিট করে ফেলেছো, পড়ে ফেলেছো। আমি আবার তোমাদের সেটাকে খুব ভালো করে একদম ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো তাহলে এটা বুঝে গেলাম যে এই টপিকটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে বিজ্ঞান বইয়ের। এবং টপিকটার নাম কি? পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। তো চলো তোমাদের একটা কথা বলি, যে ক্লাস চলাকালীন যদি তোমাদের মনে কোনো রকম এই বিষয়ে কোনো প্রশ্ন আসে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে চ্যাট বক্সে কমেন্ট করে কিন্তু সেটা আমাকে অবশ্যই জানাবে। প্রশ্ন, কোনো সমস্যা, যে কোনো সমস্যা হোক বা কোনো প্রশ্ন হোক এই এই টপিকে, কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানাবে, যাতে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে দিতে পারি বা সেই সমস্যার সমাধান কিন্তু আমি তোমাদের করতে পারি। ঠিক আছে? একদমই তাই। তো চলো, এরপর ক্লাস শুরু করার আগে আমরা প্রত্যেকদিন কি করি বলো তো? প্রত্যেকদিন আমরা একজন মহান ব্যক্তির উক্তি বা বাণী যেটা সেটা আমরা পড়ি। আজকে আমরা একটা উক্তি বা বাণী পড়বো, খুব খুব ফেমাস একটা বাণী। এবং কার সেটা দেখে নি, চলো। তো দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে মহান ব্যক্তিতার ছবি, ইনি কে বলতো? তোমরা সবাই চেনো আমি জানি, কারণ এনার ব্যাপারে আমরা এর আগেও অনেক উক্তি পড়েছি, দুটো তিনটে উক্তি পড়েছি, এবং এই মানুষটার ব্যাপারে কিন্তু আমরা বেশিরভাগ জনাই জানি। তাই তো? একদমই তাই। তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো তিনি কি বলেছেন। তিনি বলেছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। ইংরেজিতে বলে দিই এর মানে কি বলছে। ট্রুথ ইজ হার্ড, বাট আই লাভ দ্য হার্ড ট্রুথ, ইট নেভার বিট্রেজ। বুঝলে? দ্য ট্রুথ ইজ হার্ড, বাট আই লাভ দ্য হার্ড ট্রুথ, ইট নেভার বিট্রেজ। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। ঠিক আছে? এবারে এই ভাষাটা একটু কঠিন। মহান ব্যক্তি তার একটু একটু তো গভীর একটা মিনিং থাকবে, ডিপ মিনিং একটা থাকবে, গভীর একটা মানে থাকবে। সেটা আমাদেরকে বুঝতে হবে আস্তে আস্তে ব্যাখ্যার মাধ্যমে। আমি সেটা তোমাদের ব্যাখ্যা করে বলবো। প্রথমে হচ্ছে মূল ভাবার্থ, অর্থাৎ তিনি কি ভেবে এটা বলেছেন। ঠিক আছে? এখানে বলা হয়েছে জীবনের সত্যকে গ্রহণ করা অনেক সময় কঠিন হয়। অনেক উদাহরণ তোমরা বা এখন থেকে এমন এমন সিচুয়েশনে তোমরা পড়েছো যে যেখানে সব সময় সত্যি কথা বলা হয়ে ওঠে না, বা সব সময় সত্য পথ অবলম্বন করা হয়ে ওঠে না। তা বলেও কিন্তু আমি তোমাদেরকে বলছি না যে সত্য পথ অবলম্বন করবে না। অবশ্যই সত্য পথই সবসময় অবলম্বন করবে। রবীন্দ্রনাথ ঠাকুরও তিনিও তাই বলছেন। কিন্তু এটা বাস্তব যে এই সমাজে কিন্তু কি হয়, সবসময় সত্যকে গ্রহণ করা কিন্তু অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই এখানে বলা হচ্ছে সত্য যে কঠিন। তাই তো? কারণটা কি? সত্য সব সময় মিষ্টি বা মনোরম হয় না। সত্য সব সময় কিন্তু আমাদের মনের মতো হয় না। যেটা আমরা ভাবছি যে এরকম হবে, কিন্তু হলো আরেক রকম। জিনিসটা সত্য, কিন্তু
আমাদের মনের মতো হলো না, তাই কিন্তু আমরা তখন সত্যকে ত্যাগ করি, মিথ্যার আশ্রয় নিই। সেটা কিন্তু ঠিক নয়। বলছে অনেক সময় তা আমাদের প্রত্যাশা বা সুবিধার বিরুদ্ধে যায়, যেটা আমরা আশা করেছিলাম বা আমরা যেটা সুবিধা নেব ভেবেছিলাম, আমাদের জন্য যেটা হেল্পফুল হবে, সেটা কিন্তু হচ্ছে না, সেটার এগেনস্টে চলে যাচ্ছে, সেটার বিরুদ্ধে চলে যাচ্ছে, কষ্ট দেয়। ঠিক আছে, সত্যকে গ্রহণ করলে কিন্তু এইগুলো পেতে হবে। ঠিক আছে, কি হবে? সুবিধার বিরুদ্ধে চলে যাবে সব জিনিস, কষ্ট দেবে। তবুও যদি আমরা সেই সত্যকে ভালোবেসে মেনে নিই, তা আমাদের কোনোদিন ঠকাবে না বা ভুল পথে নিয়ে যাবে না। বুঝতে পেরেছো? তারপরেও যদি এত কথা জানার পরেও যে সত্য কঠিন, সত্য আমাদের সুবিধার বিরুদ্ধে হবে, আমাদের জন্য হেল্পফুল সবসময় হবে না, আমাদের সাহায্যে সবসময় থাকবে না, আমাদের সাপোর্টে সবসময় থাকবে না, আমাদের কষ্ট দেবে, এত কিছু জানার পরেও যদি আমরা এটা সত্যকেই আমরা কঠিন সরি গ্রহণ করি, সত্য যে কঠিন, সেই কঠিনকেই যদি আমরা গ্রহণ করি, ভালোবাসি, তাহলে কিন্তু আমরা কোনোদিনই ঠকবো না, আমাদের কেউ চিট করতে পারবে না, আমরা সব সময় সঠিক পথে যাব, ভুল পথে আমরা নিয়ে যেতে পারবে না কেউ। বুঝলে? একদমই তাই। দেখো ইংরেজিতে বলছে দিস লাইন সেজ অ্যাকসেপ্টিং দ্য ট্রুথ ইন লাইফ ইজ অফেন ডিফিকাল্ট, ট্রুথ ইজ নট অলওয়েজ সুইট অর প্লিজেন্ট, মেনি টাইমস it goes against our expectation or comfort, and it can cause us pain. But if we love and accept that truth, it will never deceive us or lead us astray. ওকে, এরপর দেখো কি বলছে, এই প্রত্যেকটা লাইনের এবং একটা করে আমি ব্যাখ্যা তোমাদের একটা একটা করে লাইনের ব্যাখ্যা দেবো। প্রথমে বলছে সত্য যে কঠিন, সত্য কেন কঠিন? হোয়াই ইজ ট্রুথ হার্ড? প্রথম বলছে সত্য সব সময় আমাদের মনোমতো হয় না, আমাদের মনোমতো হয় না, তো মনের মতো কিন্তু হয় না সত্য। ঠিক আছে, ট্রুথ ইজ নট অলওয়েজ ইন আওয়ার ফেভার, আমাদের ফেভারে থাকে না সব সময় সত্য, তাই সত্য কঠিন। 2 নম্বর বলছে অনেক সময় সত্য জানলে বা বললে আমরা সমস্যায় পড়তে পারি, এমন এমন সিচুয়েশন হয়, ঠিক আছে, যেখানে সত্যি কথা বললে কিন্তু আমরা বিপদে পড়ি, সমস্যায় পড়ি, তাই না? Sometimes knowing or telling the truth can put us in trouble. ঠিক আছে, তাই কিন্তু সত্য কঠিন। ঠিক আছে, সত্য প্রকাশ করলে মানুষ রাগ করতে পারে বা সম্পর্ক নষ্ট হতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে? সম্পর্ক নষ্ট হতে পারে, মানুষে রাগারাগি করতে পারে সত্য কথা বললে, অনেক সিচুয়েশন এমন হয়। রিভিলিং দ্য ট্রুথ মাইট অ্যাঙ্গার আদার্স অর ড্যামেজ রিলেশনশিপস, তাই সত্য কঠিন। বুঝলে? এবার একটা উদাহরণ দিয়ে বলি। পরীক্ষায় খারাপ করলে অর্থাৎ খারাপ রেজাল্ট হলে নিজের বাবা মাকে তা স্বীকার করা কষ্টকর, ঘরে গিয়ে আমরা বলতে পারি না যে আমার এত কম নাম্বার এসছে, তাই তো? কিন্তু তবুও সেটাই সঠিক কাজ। কিন্তু তার মিথ্যা কথা বলবো না যে আমি এত নাম্বার বেশি পেয়েছি কম পেয়েও, তাই তো? একদমই তাই। ইফ ইউ ডু পোরলি ইন অ্যান এক্সাম, ইটস হার্ড টু অ্যাডমিট ইট টু ইয়োর প্যারেন্টস, বাট দ্যাট ইজ দ্য রাইট থিং টু ডু। বুঝলাম? চলো, 2 নম্বর লাইনে আছে কঠিনেরে ভালোবাসিলাম, অর্থাৎ কঠিনের প্রতি ভালোবাসা, লাভ ফর দা হার্ড ট্রুথ। এটার ব্যাখ্যাতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? বলছেন কঠিন সত্যকে ভালোবাসা মানে তাকে গ্রহণ করা, লুকিয়ে না রাখা। ঠিক আছে, লাভিং দা হার্ড ট্রুথ মিনস অ্যাকসেপ্টিং ইট উইদাউট হাইডিং ইট, ওকে হাইড করা নয়, তাকে লুকানো নয়, তাকে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা। ঠিক আছে। 2 নাম্বার, এর মানে হলো জীবনের বাস্তবতাকে মেনে নিয়ে সঠিক পথে চলা। জীবনের বাস্তবতা সবসময় কঠিন হয়, বাস্তব জিনিস সবসময় কঠিন হয়, সত্য সবসময় কঠিন হয়। ইট মিনস ফেসিং লাইফস রিয়েলিটিস এন্ড চুজিং দা রাইট প্যাথ। বুঝতে পারলে? একটা উদাহরণ দিই, যেমন একজন খেলোয়াড় যদি স্বীকার করে যে তার অনুশীলন কম হয়েছে, তবে সে পরের বার বেশি অনুশীলন করবে এবং উন্নতি করবে। ধরো আমাদের অনেক প্রিয় খেলোয়াড় আছে ক্রিকেটে, যেমন বিরাট কোহলি আছে, আহ, উম, রোহিত শর্মা আছে, আহ, ধোনি ধোনি আছে,
ফুটবলেও আছে বিভিন্ন রকম মেসি, রোনাল্ডো, তাই তো? তো এনাদের যদি কোনোদিন পারফরমেন্স খারাপ হয় এবং এনারা যদি এটা ভাবেন যে কি, এনারা যদি এটা ভাবেন যে আমার আজকে প্র্যাকটিস কম হয়েছিল, এই কারণে কিন্তু আমি আজকে ভালো খেলতে পারিনি, প্র্যাকটিস কম করেছিলাম, তাহলে কিন্তু এনারাই ভালো পরের ম্যাচে খেলতে পারবেন। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। A player who admits they have not practiced enough can improve by working harder next time. বুঝলাম? চলো আর একটা শেষ লাইন, যেটা সে কখনো করে না বঞ্চনা, সে কখনো করে না বঞ্চনা। কি বলছে? আচ্ছা, তার আগে আরেকটা বলি যে সত্যের ফলাফলে কি হয়। সত্যের ফলাফল, সত্যকে মেনে নিলে কি কি হয়। দ্য রেজাল্টস অফ ট্রুথ, সত্য প্রথমে কষ্ট দিতে পারে কিন্তু শেষমেশ কল্যাণ বয়ে আনে। দেখো বলছে সত্য কষ্ট দেবেই প্রথমে, কিন্তু শেষমেশ কি নিয়ে আসে, কল্যাণ, অর্থাৎ আমাদের ভালো দিকটাকে মঙ্গল নিয়ে আসে, মঙ্গল করে। ট্রুথ মে হার্ট এ ফাস্ট but আলটিমেটলি ব্রিংস গুড রেজাল্টস। 2 নম্বর বলছে মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য সুবিধা দেয় কিন্তু পরে। হ্যাঁ, তো আমি কোথায় ছিলাম? এই যে এখানে বলছিলাম যে মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য সুবিধা দেয় কিন্তু পরে বড় ক্ষতি করে, তাই তো? লাইস মাইট ব্রিং টেম্পোরারি বেনিফিট বাট দে কজ বিগার হার্ম লেটার। একদমই তাই। এরপর একটা এক্সাম্পল দেখে নি, সব এক্সাম্পল দিয়ে দেখবো। বলছে ডাক্তার যদি রোগীর কাছে আসল রিপোর্ট লুকিয়ে রাখে রোগীর ক্ষতি হবে, কিন্তু কঠিন হলেও আসল কথা বললে রোগীর চিকিৎসা শুরু করতে পারবে। If a doctor hides his patient real report, the patients will suffer. But if the doctor speak the hard truth, the patients can start treatment in time. তাই তো? একদমই তাই। এরপর আমরা শেষ যেটা দেখে নেবো লাইন, যে সে কখনো করে না বঞ্চনা। ঠিক আছে, এর অর্থ কি? ইট নেভার বিট্রেট, সত্যকে আঁকড়ে ধরলে জীবনে ভুল পথে পা বাড়ানোর ভয় থাকে না। ফলোইং ট্রুথ এনশিওরস উই ডোন্ট স্টেপ অন দ্য রং প্যাথ, সত্য আমাদের চরিত্রকে দৃঢ় করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং সম্মান এনে দেয়। ট্রুথ বিল্ডস আওয়ার ক্যারেক্টার, ইনক্রিজেস কনফিডেন্স অ্যান্ড আর্নস রেসপেক্ট। ঠিক আছে, আর কঠিন হলেও সত্যের পথ শেষে শান্তি দেয়। দো হার্ড দ্য প্যাথ অফ ট্রুথ ইভেন্চুয়ালি গিভস পিস। এটাই কিন্তু এত বড় একটা ডিপ কথা কিন্তু এখানে লুকিয়ে ছিল, তাই তো? একদমই তাই। এবং সহজ ভাষায় এই যে গোটা কথাটাকে কি বলতে পারি তাহলে, সত্য যতই তেতো বা কষ্টকর হোক, আমরা যদি তাকে ভালোবেসে গ্রহণ করি, তা আমাদের জীবনে ভুল পথে নিয়ে যাবে না, বরং সঠিক পথে এগোতে সাহায্য করবে। নো ম্যাটার হাউ বিটার অর পেনফুল দ্য ট্রুথ ইজ, ইফ উই লাভ অ্যান্ড অ্যাকসেপ্ট ইট, ইট উইল নেভার মিসলিড আস অ্যান্ড উইল অলওয়েজ গাইড আস টু দ্য রাইট প্যাথ। বুঝলে? একদমই তাই, এটাই হচ্ছে এর মানে। তাহলে এতক্ষণ ধরে এই যে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে আমাদের কি করতে হবে, আমাদেরকে সত্যের পথে চলতে হবে সব সময়। ঠিক আছে, সত্যকে ত্যাগ করলে হবে না। তো চলো এরপর আমরা আমাদের মেন টপিকে চলে আসবো। আমাদের মেন টপিক কি? পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, ইন্টারডিপেন্ডেন্স অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার। ওকে, তো চলো এটা আমরা একটা আস্তে আস্তে একটা পিপিটি প্রেজেন্টেশনের সাহায্যে দেখে নেবো।
তো আশা করছি তোমরা এখানে আমার যে প্রেজেন্টেশন সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তাই তো? একদমই তাই। তো এখানে কি লেখা আছে? ইন্টারডিপেন্ডেন্স অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার, মানে কি? পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। আচ্ছা, এই টপিকটা জানার আগে তোমাদের একটা প্রশ্ন করি, বলো তো পরিবেশ কি? হোয়াট ইজ এনভায়রনমেন্ট? পরিবেশ কি? হোয়াট ইজ অ্যান এনভায়রনমেন্ট? পরিবেশ জিনিসটা কি বলো তো দেখি। দেখো, পরিবেশ হচ্ছে আমাদের চারপাশের সবকিছু। খুব সহজ ভাষায় বললে, পরিবেশ হচ্ছে আমাদের চারপাশের সবকিছু নিয়েই হচ্ছে পরিবেশ। এর মধ্যে মাটি আছে, জল আছে, বাতাস আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে এবং অন্যান্য জীবিত মৃত বস্তু অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ সবকিছু আমরা চোখে যা যা দেখতে পাচ্ছি, এখন তোমরা তোমাদের সামনে চোখে যা যা দেখতে পাচ্ছ সব কিন্তু হচ্ছে পরিবেশ, সবকিছু নিয়ে হচ্ছে পরিবেশ। তাহলে পরিবেশ হলো কি বুঝলাম? বুঝলাম যে পরিবেশ হলো আমাদের চারপাশের সবকিছু। এর মধ্যে মাটি, জল, বাতাস, উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য জীবিত ও মৃত বস্তু অন্তর্ভুক্ত থাকে, তাই তো? একদমই তাই। তাহলে আমরা বুঝলাম যে পরিবেশ কাকে বলে। এরপর এই পরিবেশের কিন্তু দুটো ভাগ আছে, চলো দেখে নি। সেই পরিবেশের দুটো ভাগ আছে, দেখো লেখা আছে এনভায়রনমেন্ট বা পরিবেশ। পরিবেশের দুটো ভাগ দেখতে পাচ্ছ। একদিকে এই যেটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশ। আর এইদিকে আর একটা হচ্ছে 2 নম্বর হিউম্যান মেড এনভায়রনমেন্ট, মানব নির্মিত পরিবেশ। ঠিক আছে, মানব নির্মিত পরিবেশ। তো এবার বলো যে এই যে যে এনভায়রনমেন্ট, এই যে প্রাকৃতিক ন্যাচারাল এনভায়রনমেন্ট যেটা, কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? বলছে প্রাকৃতিক পরিবেশ হলো পৃথিবীর প্রাকৃতিক উপাদানগুলির সমন্বয়। অর্থাৎ পৃথিবীতে যত প্রাকৃতিক জিনিস আছে, কি কি প্রাকৃতিক জিনিস আছে বলো তো? কিছুক্ষণ আগে বললাম, যেমন ধরো মাটি প্রাকৃতিক জিনিস, মানুষ বানিয়েছে? না। কে বানিয়েছে? প্রকৃতি বানিয়েছে, নিজে থেকে বানিয়েছে, মানুষ তো মাটি তৈরি করতে পারেনি। তাহলে এটা হচ্ছে সরি, প্রাকৃতিক পরিবেশ। তারপরে আছে জল। জল মানুষ বানাতে পেরেছে? না, এটা পরিবেশের সৃষ্টি, পরিবেশের একটা অবদান জল। বাতাস, বাতাসও মানুষ সৃষ্টি করে নেয়, এটাও ন্যাচারাল। তারপর হচ্ছে উদ্ভিদ। তাহলে এই চারটে কিন্তু হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্টের এক্সাম্পল বা এর মধ্যেই পড়ে অন্তর্ভুক্ত। তাহলে এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই মাটি, নিচে দেখো গাছের একদম শিকড়টাতে রয়েছে মাটি। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ জল, তারপরে এই আকাশে দেখতে পাচ্ছ সব বাতাস, এবং এটা হচ্ছে উদ্ভিদ, তাই না? একদমই তাই। তাহলে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে বুঝলাম? যেটা মানুষ সৃষ্টি করেনি, অটোমেটিক্যালি তৈরি হয়েছে, প্রকৃতি নিজে তৈরি করেছে, সেটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর এই প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি? মাটি, জল, বাতাস, উদ্ভিদ, ঠিক আছে, আকাশ, ঠিক আছে, সূর্য, চাঁদ, যাই দেখতে এগুলো সব প্রাকৃতিক, ন্যাচারাল। ঠিক আছে, একদমই তাই। এরপর আসবো হিউম্যান মেড এনভায়রনমেন্ট। হিউম্যান হিউম্যান মেড এনভায়রনমেন্ট কি? এর বাংলা হচ্ছে মানব নির্মিত পরিবেশ, যেটা মানুষ সৃষ্টি করেছে। দেখো কথা দিয়ে আছে হিউম্যান মেড, মানুষ সৃষ্টি করেছে, তাই না? তাহলে কাকে বলে? ওই যে মানুষ কর্তৃক সৃষ্ট পরিবেশ, ক্রিয়েট বাই দ্য ম্যান, হিউম্যান ম্যান, ক্রিয়েটেড বাই দ্য হিউম্যান। ঠিক আছে, মানব নির্মিত পরিবেশ। এর মধ্যে কি কি আছে ছবিটাতে দেখে বলো দেখি তোমরা কি কি রয়েছে। চেষ্টা করো, চেষ্টা করো, সবাই চেষ্টা করো, পারবে একদম। কিছুই তো নেই, কি কি আছে দেখতে পাচ্ছ সামনে? বাড়ি রয়েছে, বাড়ি, বড় বড় বাড়ি, বিল্ডিং, রাস্তা, গাড়ি, তারপরে কারখানা। ঠিক আছে, তারপরে এদিকে আরো কত কিছু দেখতে পাচ্ছি, স্কুল। ঠিক আছে, আর আরো অনেক রাস্তা দেখতে পাচ্ছি, গাড়ি ঘোড়া সবকিছু দেখতে পাচ্ছি, তাই না? এইগুলো এই যেগুলো, এগুলো হচ্ছে হিউম্যান মেড এনভায়রনমেন্ট, অর্থাৎ মানব নির্মিত পরিবেশ। এটি হলো মানুষ কর্তৃক সৃষ্ট পরিবেশ। ঠিক আছে,
এর মধ্যে তাহলে কি কি বললাম? রাস্তা, বাড়ি, কারখানা, স্কুল, হাসপাতাল, অর্থাৎ বাড়ি, আমাদের বাড়ি ঘর, টিভি, ফ্রিজ, যা দেখতে পাচ্ছি যেগুলো মানুষ তৈরি করেছে, প্রকৃতি নিজে তৈরি করে নাই, সেটা কিন্তু হচ্ছে কি হিউম্যান মেড এনভায়রনমেন্ট। বুঝলাম? একদমই তাই। এরপর আমরা পরিবেশ কাকে বলে জানলাম। এরপর আমরা জানবো হোয়াট ইজ দ্য বায়োস্ফিয়ার। জীবজগৎ কি? তো চলো দেখে নি জীবজগৎ কি। দেখো লেখা আছে বায়োস্ফিয়ার, জীবজগৎ কি। এখানে অনেক কটা তোমরা প্রাণীর ছবি দেখতে পাচ্ছ, পশু পাখি প্রাণী, জলজ প্রাণী, ঠিক আছে। আহ ডাঙায় থাকে সেরকম প্রাণী, অর্থাৎ মাটিতে থাকে বসবাস করে সেসব প্রাণী, গাছে থাকে সেরকম প্রাণী, মাটির নিচে থাকে সেসব প্রাণীও তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই যে প্রাণীগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এই সব কটাকে নিয়েই বলছে জীবজগৎ, বায়োস্ফিয়ার। তাহলে সংজ্ঞাটা বলি তোমাদের। জীবজগৎ বলতে বোঝায় পৃথিবীর সমস্ত জীবিত সত্তা বা জীবিত জিনিসকে বোঝায়। বুঝলে? জীবজগৎ বলতে পৃথিবীর সমস্ত জীবিত সত্তা, অর্থাৎ যেগুলো বেঁচে আছে, জীবিত, নড়াচড়া করতে পারে, খায় দায়, বড় হয়, ঠিক আছে, চলাফেরা করে, এইগুলো, ঠিক আছে, এবং জীবিত জিনিসকে বোঝায়। যেমন কি কি? মানুষ, আমি, তুমি, ঠিক আছে, এই যে মানুষ। তারপরে কি? গরু, ঠিক আছে, তারপরে কি? পোকামাকড়। তাহলে এখানে তোমরা কি কি দেখতে পাচ্ছ বলো তো? এখানে দেখতে পাচ্ছ যে বার্ডস, পাখি, এখানে কি? ডিয়ার, হরিণ, তারপরে এখানে কি? বিভিন্ন রকম মাছ। এখানে দেখতে পাচ্ছ একটা স্কুইরেল, নাকি এটা? কাঠবিড়ালি তো, কি জানি কি বটে, চলো যাই হোক, আছে কিছু একটা। তারপরে এখানে কি? শিয়াল। এই যে তোমরা বিভিন্ন রকমের দেখতে পাচ্ছ, যেটা জলে রয়েছে, তারপরে যারা আকাশে উঠছে, এই সব প্রাণী, এদেরকে নিয়েই কিন্তু কি, এদেরকে নিয়েই কিন্তু তৈরি হচ্ছে। 1 মিনিট। আচ্ছা, এখানে একটা তোমাদের বলি, এখানে কিন্তু যে এনভায়রনমেন্ট যে বানানটা আছে, এটা একটু আমি একটু মিস্টেক হয়ে গেছে, এটা একটু ভুলে গেছে, যে এখানে এন হতো, হ্যাঁ, ENVIRON, ঠিক আছে, MENT, এনভায়রনমেন্ট। ওকে, একদমই তাই, এটা তোমরা মনে রাখবে, হ্যাঁ, এটা একটু ভুল হয়ে গেছে, এটা এটা টাইপিং মিস্টেক একটু, ঠিক আছে। তো চলো আমরা যেখানে ছিলাম, এখানে তাহলে তোমরা এই যে এত পশু পাখি প্রাণী তোমরা দেখতে পাচ্ছ, এইগুলোকে নিয়ে কি, এইগুলোকে নিয়েই হচ্ছে যে আমাদের জীবজগৎ, ঠিক আছে, বায়োস্ফিয়ার গড়ে উঠেছে। বুঝলাম? একদমই তাই। এরপর আমরা কি দেখবো, চলো দেখে নি। দেখো লেখা আছে হাউ উই অ্যান্ড আদার অ্যানিমেল ডিপেন্ড অন ট্রি। 1 মিনিট। ওকে, দেখো লেখা আছে হাউ উই অ্যান্ড আদার অ্যানিমেলস অন ডিপেন্ডস অন ট্রি। আমরা ও অন্যান্য প্রাণীরা নির্ভর করি গাছেদের উপর। কিভাবে নির্ভর করি? কেমন ভাবে? হাউ, সেটা আজকে আমরা জানবো। প্রথমেই দেখবো কি আমাদের সব থেকে বেঁচে থাকার জন্য কি দরকার, সব থেকে আমাদের, আমাদের দরকার খাবার, খাদ্য, আমাদেরও তাই, প্রাণীদেরও তাই, তাই তো, একদমই তাই। তো চলো দেখে নি। এই যে প্রথমে কি রয়েছে দেখতে পাচ্ছ, বস্তাতে চাল, গম, ডাল এইসব রয়েছে। এগুলো কে খায়? মানুষে খায়, তাই না? তাহলে এইগুলো আমরা কোথা থেকে পাই বলতো? এইগুলো আমরা পাই গাছ থেকে, উদ্ভিদ থেকে। যারা কৃষক, ফার্মার, তারা চাষ চাষ করেন, ঠিক আছে, সেখান থেকে এই ধান, তারপরে ধান থেকে চাল হয়, তারপরে জব, ভুট্টা, গম, ঠিক আছে, এগুলো পাই। ঠিক আছে, তাহলে এগুলো কোথা থেকে? ডাইরেক্ট আমরা কিন্তু গাছ থেকে পাচ্ছি। তাহলে এইগুলোই কিন্তু আমরা
খাদ্য হিসেবে গ্রহণ করি মানুষ, ঠিক আছে, তাই তো? তাহলে আমরা কিন্তু তাহলে বুঝতে পারলাম প্রত্যক্ষভাবে একদম ডাইরেক্টলি কিন্তু উদ্ভিদের উপর খাবার জন্য আমরা নির্ভর করি, একদমই তাই। এরপর আমরা জানবো অ্যানিমেল, প্রাণীদের ব্যাপার। প্রাণীরা কিভাবে গাছের উপর নির্ভর করে খাবার জন্য, ঠিক আছে। দেখো একটা ছবি এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আছে একটা হরিণ কি করছে, গাছের পাতা খাচ্ছে। তার আগে তোমাদের বলি অ্যানিমেল, প্রাণী দু রকমের হয়। একটা হচ্ছে তৃণভোজী, মানে ঘাস পাতা এগুলো খায় যারা, আর একটা হচ্ছে মাংসাশী প্রাণী, অর্থাৎ যারা মাংস খায় শুধু। দুটো ফটো দেখতে পাচ্ছ, একটা সিংহ একটা হরিণ খাচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে একটা মাংসাশী প্রাণী, কে সেটা হচ্ছে যে সিংহটা। আর হরিণটা কি, হরিণটা গাছের পাতা ঘাস ফুস খায়, সেটা হচ্ছে কে তাহলে, সেটা হচ্ছে যে তৃণভোজী বা ঘাস খায় সেসব প্রাণী। তো এবার বলি যে এই যে তৃণভোজী যারা প্রাণী, তারা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে তারা কি খায়, গাছের পাতা খায় ঘাস খায়, ঠিক আছে। এই কারণে তারা কি, তারা একদম ডাইরেক্টলি প্রত্যক্ষ ভাবে কিন্তু গাছের উপর ডিপেন্ডেন্ট খাবারের জন্য। এরপর তোমাদের মনে প্রশ্ন আসবে যে সিংহ তো আর ঘাস পাতা এসব খেতে যায় না, তাহলে সে কি করে গাছের উপর নির্ভরশীল, সে তো মাংস খায়। দেখো বোঝায়, এই যে ধরো এই হরিণটা এই গাছের পাতা ঘাস ফুস এগুলো খেয়েই তো বড় হয়েছে, ঠিক আছে। তারপরে সেই হরিণটাকে আবার এই সিংহটা কামড়ে খাচ্ছে, মাংসটা খাচ্ছে। তাহলে এই হরিণটা কোথা থেকে এর শক্তি পেলো, এর কিভাবে বড় হলো, এই গাছের পাতাটা তো খেয়ে। আর সে একটা হরিণ এবং সেই হরিণটা বেঁচে আছে এই গাছের পাতা খেয়ে, এবং সিংহটা বেঁচে আছে এই হরিণকে খেয়ে। এটা কিন্তু একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে পড়ে, ঠিক আছে। তো আর খাদ্য শৃঙ্খলের শুরুটা হয় গাছ থেকে, মনে রাখবে উদ্ভিদ থেকে, ঠিক আছে। উদ্ভিদ হরিণ খেলো উদ্ভিদকে, আর হরিণকে সিংহ খাচ্ছে, তাই তো। তাহলে সিংহটাও তো তাহলে সেই উদ্ভিদের উপর ইনডাইরেক্টলি, অর্থাৎ পরোক্ষভাবে কিন্তু গাছের উপর খাবার জন্য কিন্তু নির্ভর করে, তাই না? একদমই তাই। এইভাবে মানুষও তাই, মানুষ শুধু কি চাল গম এগুলোই খায়? মানুষও বিভিন্ন রকম খাবার খায়, ঠিক আছে, যেগুলো গাছ থেকে পায় না ডাইরেক্টলি, কিন্তু ইনডাইরেক্টলি সেগুলো কিন্তু গাছের উপর নির্ভর করে। যেমন বিভিন্ন রকম মাংস খায়, ডিম, এগুলো তো তাই, এই একই প্রসেসে। তাহলে বুঝতে পারলাম। এরপর আমরা জানবো বাসস্থানের জন্য, অর্থাৎ বাসস্থান। বাসস্থানের জন্য দেখো এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, একটা পাখি, ছোট্ট একটা পাখি সে গাছের ডালে বাসা বানিয়েছে। তো গাছের ডালে বাসা বানাচ্ছে, গাছে সে থাকছে, তাহলে গাছটাই তার বাসস্থান। ঠিক আছে, প্রথমে প্রাণীর ব্যাপারে বলি, তারপর মানুষের ব্যাপারে বলবো কিভাবে মানুষ আর প্রাণী দুটোই বাসস্থানের জন্য গাছের উপর নির্ভরশীল। তো এবার এই যে প্রথম কথা, তো এ একদম গাছই থাকে, ঠিক আছে, একদম বাসা বানিয়ে থাকে। আবার এই যে বাসাটা যে বানিয়েছে, ঠিক আছে, এই বাসাটা কি দিয়ে বানিয়েছে, খড় ছোট পাতা তারপরে ছোট ডাল এইসব দিয়ে তো বানিয়েছে, তাহলে সেগুলো গাছ থেকে পেয়েছে, তাই তো। আবার অনেক অনেক পাখি আছে যারা কিন্তু কি করে না, যারা কিন্তু বাসা বানাতে পারে না, তারা কি করে থাকে, তারা কিন্তু ওই গাছের ডালে থাকে, যেমন ধরো চামচিকি, এর কি গাছেই ঝুলে থাকে। আবার কিছু আছে যেগুলো কি হয়, যেগুলো গাছের কোঠরে থাকে, অর্থাৎ গাছের যে ফুটোগুলো হয় সেগুলো তো থেকে যায়, বাসা বানাতে পারে না, কি করবে, থাকতে তো হবে, থেকে যায়। তাহলে এই প্রাণীরা শুধু পাখি নয়, আবার ধরো পিঁপড়ে, ডোরা, এরাও কি করে, এবং বিভিন্ন রকম সাপ, এরাও কিন্তু গাছে থাকে, গাছে বসবাস করে, তাই না? একদমই তাই। আবার ধরো বড় বড় জঙ্গলে কত ধরনের সিংহ, তারপরে এই হরিণ, ঠিক আছে, তারপরে বাঘ, এরা থাকে। মানছি গাছে থাকে না, কিন্তু থাকে তো, তাই না? সে জঙ্গলেই থাকে, একদমই তাই, ঠিক আছে। কিন্তু সেই জঙ্গল যদি না থাকতো কি হতো, তাহলে তারা কি বাস করতে পারতো, সেই জঙ্গলে থাকতে পারতো না। তার জন্য কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রাণী কিন্তু বসবাসের জন্য গাছের উপর নির্ভর করে। এরপর আসি মানুষে, মানুষ কিভাবে নির্ভর করে। ধরো একটা বাড়ি বানাবে, সে পাকা বাড়ি হোক মাটির বাড়ি হোক, বানাতে গেলে কয়েকটা জিনিস কিন্তু দরকার হয়, যেমন ধরো গাছের কাঠ, যে পাটা ইউজ করা হয়, পাটা বা বাঁশ, দড়ি, ঠিক আছে, এই যে এগুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু কোথা থেকে আসে, গাছ থেকে আসে, তাই না? তাই এগুলো হচ্ছে কিসের জন্য না, এগুলো কিন্তু মানুষ তাহলে এইভাবে কিন্তু বসবাসের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। তারপরে দেখতে পাচ্ছ পোশাক তৈরির জন্য, পোশাক তৈরির জন্য, ঠিক আছে। এই যে তিনটে তোমরা স্টুডেন্টকে দেখতে পাচ্ছ তোমাদের মতনই, তো তোমাদের থেকে একটু ছোট এরা। তো
এখানে তারা কিন্তু পোশাক পরে আছে, স্কুল ইউনিফর্ম পরে আছে। তো এই যে স্কুল ইউনিফর্ম পরে আছে, এই যে পোশাকটা কি দিয়ে তৈরি হয়েছে বলো তো? সুতো দিয়ে, তাই না? ছোট 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 সুতো দিয়ে তৈরি হয়েছে। এই সুতো কোথা থেকে আবার আসছে বলো তো? এই সুতো আসছে এক ধরনের তুলো থেকে। সেই তুলোটার নাম কি? কাপাস। কার্পাসও বলা হয়, কাপাস। কাপাস তুলো। ঠিক আছে। সেই তুলো কোথা থেকে পেলাম? গাছ থেকে। তাহলে দেখো, শেষমেশ গিয়ে কোথায় ঠিকছে? সেই গাছেই। তাহলে পোশাকের জন্য কিন্তু আমরা গাছের উপর নির্ভর করে থাকি। কিভাবে? পোশাক তৈরির জন্য সুতো দরকার, সুতো পেলাম তুলো থেকে, তুলো পেলাম গাছ থেকে। একদমই তাই। আরো কয়েকটা অন্যান্য জিনিসের নাম তোমাদেরকে বলি, যেগুলো কি হচ্ছে, যেগুলোতে কিন্তু আহ তোমাদের আমরা গাছের উপর নির্ভর করি। যেমন ধরো রাবার, ইরেজার কোথা থেকে পাই? এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রবার গাছ। রবার গাছটা একটু কেটে দিয়ে এইভাবে কিন্তু যে তরল পদার্থটা এখানে জমা করা হচ্ছে, এবং এখান থেকে কিন্তু মেশিনের সাহায্যে ইরেজার তৈরি করা হবে। আরো ধরো যেমন রজন, রজন এক ধরনের বস্তু যেটা সাহায্যে কাঠ পালিশ করা হয়। ধরো একদম ভালো একটা কি বলে খাট তৈরি করবে, সে পালি রং এই কাঠটাকে পালিশ করে চকচকে করবো, তবে তো ভালো লাগবে। সে রজন দিয়ে করা হয়। তারপরে কুইনাইন, একদম ওষুধ, ম্যালেরিয়ার ওষুধ, তাই না? সেটা কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। ঠিক আছে। তারপর আরো আছে, যেমন তুলসী পাতা, আমাদের ঠান্ডা লাগলে মধুর সাথে খায়। তারপর বাসক পাতা, তাই না? এই যে পাতা, এগুলো সব তো গাছ থেকে পায়। ঠিক আছে। তাহলে এগুলো এক একটা কি আমাদের খুবই দরকারি। এইভাবে কিন্তু আমরা এবং প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে থাকি। চলো নেক্সট দেখে নি। দেখো নেক্সট আছে, হাউ হিউম্যান ডিপেন্ড অন আদার অ্যানিমেল। মানুষ কিভাবে অন্যান্য প্রাণীদের উপর নির্ভর করে থাকে। তাহলে প্রথমেই জানবো কিসের জন্য? প্রথমেই জানবো খাবারের জন্য। খাবারের জন্য কিভাবে নির্ভর করে থাকে দেখি। দেখো, প্রথমেই রয়েছে একটা মানুষ কি করছে? দুধ দোয়াচ্ছে, গরুর দুধ দোয়াচ্ছে। আমরা দুধ খাই, সবাই খাই তো? একদমই খাই। আবার মধু খাই। ঠিক আছে। তাহলে আবার ধরো, শুধু কি এগুলো খায়? আবার মাংস খায়, মুরগির মাংস, ঠিক আছে, ছাগলের মাংস, ডিম, হাঁসের ডিম। ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম মাংস আমরা কিন্তু খাই। ডিম খাই, দুধ খাই, মধু খাই। এই যে, তাহলে এগুলো কোথা থেকে মানুষ পাচ্ছে? এগুলো কিন্তু মানুষ সব পাচ্ছে এই প্রাণীদের থেকে। তাহলে খাবারের জন্য মানুষ কি তাহলে প্রাণীদের উপর নির্ভর করছে না? অবশ্যই করছে। একদম প্রমাণ রয়েছে তোমাদের সামনে, দুটো ছবি তো আমি দিয়েই দিয়েছি। যে গরুর দুধ দেওয়া আছে, তারপরে মৌমাছির মধু আমরা খাই। তাহলে এগুলো কি খাবারের জন্য কিন্তু মানুষ আহ অন্যান্য প্রাণীদের উপর নির্ভর করে রয়েছে। ঠিক আছে। একদমই তাই। আবার দেখো, আবার যদি দেখায়, এখানে একটা ছবি রয়েছে, এটা কিসে বলো তো? এটা হচ্ছে এক ধরনের ওষুধ, ভিটামিনের ওষুধ। এটা কোথা থেকে পাওয়া যায়? এটা পাওয়া যায় হাঙর, কড, যে সামুদ্রিক মাছ আছে তাদের যকৃতে থাকে। যকৃৎ, লিভার যেটাকে বলি আমরা। ঠিক আছে, সেই লিভার বা যকৃতে একটা এক ধরনের তেল থাকে, সেই তেল থেকে এই ওষুধ তৈরি হয়। তাহলে বুঝতে পারছো, মাছের যকৃৎ থেকেও কিন্তু আমরা এক ধরনের ওষুধ পাচ্ছি, যেটা আমাদের ভিটামিন এ, ভিটামিন ডি, এইগুলো কিন্তু আমাদের শরীরে বৃদ্ধি করতে সাহায্য করে এই ওষুধটা। আর এই ওষুধটা কোথা থেকে পাচ্ছি? এই কড, হাঙর এইসব মাছের লিভার বা যকৃৎ থেকে, যকৃতের তেল থেকে, তাই তো? তাহলে আমরা ওষুধের জন্য আহ অন্যান্য প্রাণীদের উপর নির্ভর করছি মানুষ, হ্যাঁ কি না? একদমই তাই। এবার বলছে দূষণ কমায় যারা, কারো দূষণ কমাচ্ছে। দেখো তো, এই ছবিটাতে কি রয়েছে? এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে রয়েছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছ যে একটা শকুন মরা একটা কোনো জন্তুকে খাচ্ছে। ধরো ঘরে কিছু একটা মারা গেল, সেটা আমরা কি করি? পাড়ার বাইরে বা গ্রামের বাইরে ফেলে দিয়ে আসি, আবর্জনার জায়গায়। কিন্তু সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়। ঠিক আছে, আবর্জনা ছড়ায়, পরিবেশ দূষিত হয়। কিন্তু দেখো, এই যে কাক, চিল, শকুন, ঠিক আছে, তারপরে শূকর, এরা কি করে? এরা কিন্তু সেই বজ্র পদার্থ, আবর্জনাগুলোকে খেয়ে কিন্তু পরিবেশকে দূষণ মুক্ত রাখার চেষ্টা করে। ঠিক আছে, দূষণ মুক্ত করে। তোমরা এগুলো দেখেছো, এখানে একদম চোখে প্রমাণ পাচ্ছ। একটা শকুন কি আছে? মরা একটা, মৃত একটা জন্তু কিন্তু খাচ্ছে।
আবার এই ছবিটাতে দেখতে পাচ্ছ একটা শুকর কি করছে, একটা আবর্জনা জায়গায় রয়েছে এবং সেখানে যেসব আবর্জনা আছে সেগুলোকে খেয়ে ফেলে পরিবেশকে কিন্তু দূষণ মুক্ত রাখছে। তাহলে এগুলো কার সুবিধা হচ্ছে? এটা তো মানুষের সুবিধা হচ্ছে না, তাই না? একদমই তাই। তাহলে কিন্তু দূষণ কমানোর জন্য কিন্তু আমরা মানুষরা প্রাণীদের উপর খুব ভাবে অনেকভাবে কিন্তু নির্ভর করে থাকি। তারপর দেখো, তারপরে হচ্ছে যে এই যে গরুর গাড়ি, পরিবহনে পরিবহনে সাহায্য করে যেসব প্রাণী, পরিবহন বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। এখন গাড়ি হয়ে গেছে, বাস হয়ে গেছে, টোটো, অটো, ট্রেন, এরোপ্লেন, কত কিছু হয়ে গেছে। আগে অনেক আগের কথা বলছি, তখন কিন্তু এসব ছিল না, না। তখন শুধুমাত্র কি ছিল? গরু ছিল, ঘোড়া ছিল, গাধা ছিল। ঠিক আছে, এরা কি করতো? এরা কিন্তু প্রচুর স্ট্রং, এরা প্রচুর খাটতে পারতো। তাই এদেরকে দিয়ে প্রচুর ভারী ভারী মাল বোঝাই করতো। এমনকি এরকম দেখো, গরুর গাড়ি তোমরা দেখেছো আশা করছি। ঠিক আছে, এই গরু গাড়িতে করে চেপে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। শুধুমাত্র গরু গাড়ি ছিল কি? এখনো তোমরা বড় বড় শহরে গেলে দেখতে হবে সেখানে ঘোড়ায় টানা গাড়ি আছে। ঘোড়ায় এখন অব্দি গাড়ি টানছে, এরকম গাড়িও কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। আবার দেখতে হবে গাধাতে করে অনেকজন মাল বয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই মাল বয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে, পরিবহন, এইসব পরিবহনেও কিন্তু আমরা প্রাণীদের উপর নির্ভর করে থাকি। বুঝতে পারলাম? একদমই তাই। প্রমাণ পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ছবি করে, তোমরা দেখেছো রিয়েল লাইফ, একদম রিয়েল লাইফে তোমরা দেখেছো। এরপর আমরা চলে আসবো চাষের কাজে সাহায্য করে যেসব প্রাণী। দেখো তো চাষের কাজে প্রথমে কে সাহায্য করে? একটা ছবি আছে, কেঁচো। এই কেঁচো কি করে বলো তো? তোমরা বলবে এই কেঁচো আবার, কেঁচোটা আবার কিভাবে সাহায্য করে? এতটুকু তো প্রাণী, চাষের কাজেও তো হাল টালতে পারবে না, লাঙল টালতে কিছু করতে পারবে না। না, এও সাহায্য করে। যে যে জমিতে কেঁচো বেশি থাকে সেই জমি বেশি উর্বর হয়। কিভাবে বলো তো? কেঁচো যখন মাটির গভীরে প্রবেশ করে তখন মাটির নিচের মাটিটাকে উপরে উঠিয়ে দেয়, উপরে উঠিয়ে দেয়। ঠিক আছে, ফলে কি হয়, নিচের যে উর্বর মাটি সেটা উপরে উঠে চলে আসে। দিয়ে কি হয়, জমিটা আরো উর্বর হয়ে ওঠে, চাষের জন্য আরো উর্বর হয়ে ওঠে। এই কারণে এখানে কেঁচোর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ চাষে। ঠিক আছে, তারপরে দেখো বলদ, গরু। গরুর সাহায্যে আমরা লাঙল দিয়ে চাষ করতে দেখা যাচ্ছে, এখন তো ট্রাক্টরে করে চাষ করা হয়। আগে গরুর সাহায্যে লাঙল টানা হতো। তাহলে গরু, তারপর হচ্ছে মোষ, মহিষ, যেগুলো সেগুলোর সাহায্যেও কিন্তু চাষ করা হয়। তাহলে বুঝতে পারলাম যে চাষের কাজের জন্য কিন্তু কেঁচো, তারপরে গরু, আরো অনেক বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আছে যেগুলো আমরা নামই জানি, সেগুলো কিন্তু আমাদের চাষের কাজে ব্যবহার, মানে চাষে আমাদের খুবই সাহায্য করে। তাহলে আমরা বুঝলাম চাষের কাজের জন্য কিন্তু আমরা এইসব প্রাণীদের উপর মানুষ নির্ভর করে থাকি। এরপর যেটা দেখবো শেষ, কি, হাউ প্লান্টস ডিপেন্ড অন এনিমেল। কিভাবে, কেমন ভাবে গাছেরা অন্যান্য প্রাণীদের উপর নির্ভর করে রয়েছে। গাছেরা কিভাবে অন্যান্য প্রাণীদের উপর নির্ভর করে কিন্তু রয়েছে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, প্রথম বলছে, দেখো মাঝের ছবিটা লক্ষ্য করো। এই ছবিটা, একটা প্রজাপতি, বাটারফ্লাই একটা ফুলের উপর এসে বসেছে। ফুলের ওপর যখন এই প্রজাপতিটা এসে বসে তখন ওই ফুল কি করে জানো? ওই ফুলের ভেতরে অনেক পরাগ রেণু থাকে। পরাগ রেণু, ছোট 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 পরাগ রেণু থাকে। সেই ফুল, ওই পরাগ রেণুটা এই প্রজাপতিটা সারা গায়ে লাগিয়ে দেয়। দিয়ে কি হয়, যখন এই প্রজাপতিটায় অন্য একটা গাছের ফুলে গিয়ে বসে বা ওই গাছেরই অন্য একটা ফুলে গিয়ে বসে, তখন কি হয়, সেখানে ওই ফুলে পরাগ রেণুগুলো পড়ে যায়। দিয়ে কি হয়, পরাগ মিলন ঘটে। এবার বলবে যে পরাগ মিলনের সাথে আবার কি সম্পর্ক এটা? পরাগ, এটা জানবে, এটা এটা ভালো করে মনে রাখবে যে পরাগ মিলন না ঘটলে কিন্তু গাছের বংশ বৃদ্ধি সম্ভব নয়। গাছের বংশ বৃদ্ধির জন্য কিন্তু পরাগ মিলন খুবই দরকার। এই কারণে কিন্তু গাছের ফল, তারপরে গাছের ফুল, এরা কিন্তু খুব সুন্দর সুন্দর হয়। দেখো বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুল, যাতে প্রাণীদের, এই প্রজাপতি, মৌমাছি, পাখি, এদেরকে আকৃষ্ট করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে নিজের দিকে, যাতে এসে এইভাবে ওদের গায়ে পরাগ রেণু লাগিয়ে দেবে এবং কি করবে, সেটা অন্য কোথাও গিয়ে পরাগ মিলন ঘটে যাবে। তারপরে একটা এখানে দেখতে পাচ্ছ স্কুইরেল, কাঠবিড়ালি, তাই না? কাঠবিড়ালি কি হচ্ছে, কাঠবিড়ালিটা একটা বাদাম খাচ্ছে। এই বাদামটা যখন সে খেতে পারবে না পুরোটা,
তখন সে কি করবে, মাটির ভেতরে লুকিয়ে রেখে দেয়, দিয়ে কি করে, পরে না সেটা আরো খুঁজে পায় না, ভুলে যায়, খুব ভোলামন্ত ওদের, দিয়ে ভুলে যায়। ছোট পাড়া মাথা অত বুদ্ধি নাই, আমাদের তো অনেক বড় মাথা, আমাদের বুদ্ধি আছে, তো ছোট পাড়া মাথা ভুলে যায়, দিয়ে মাটির ভেতরে যখন লুকিয়ে রাখে তখন সেটা আর খুঁজে পায় না। ঠিক আছে, এরপর বৃষ্টি হয়, রোদ পায়, দিয়ে ওই যে বাদামের যে বীজ, বাদামটা ওটা থেকে একটা নতুন চারা গাছের জন্ম হয়ে যায়। তাহলে প্রাণী এইভাবেই তো সাহায্য করছে কি না গাছের বংশবৃদ্ধিতে, করছে, তাই তো, একদমই তাই। এরপর দেখতে হবে এখানে একটা পাখি রয়েছে, পাখিটা কি করছে, গাছের ফল খাচ্ছে। যখন এই পাখিটা গাছের ফলটা খেয়ে নেবে, ফলটা তো হজম করে দেবে, কিন্তু ফলটার ভেতরে একটা বীজ থাকে, তাই না, গাছেরও বুদ্ধি আছে যে ফলের ভেতরে বীজটাকে ভরে রেখে দিই, তাহলে যখনই পাখিটা খাবে সেটা ওদের পেটে চলে যাবে। আমরা যেমন বীজটাকে বের করে খাই, পাখিদের তো বুদ্ধি নেই, তারা কি করে, ফল আর বীজ দুটোই খেয়ে নেয়, দিয়ে ফলটাকে হজম করতে পারে কিন্তু বীজটাকে আর হজম করতে পারে না। তারপর অন্য কোথাও উড়ে গিয়ে যখন মল ত্যাগ করে, ঠিক আছে, তখন কি হয়, তখন ওই পাখিটার মল ত্যাগের পর মাটিতে পড়ে, মল ত্যাগ যে মলটা মাটিতে পড়লো ওই বীজটা সমেত, সেই বীজটা মাটিতে পড়ে অনেক দিন ধরে মাটির ভেতরে থেকে থেকে জল, তারপরে বৃষ্টি, তারপরে আলো, সূর্যের আলো পেয়ে সেখান থেকে একটা নতুন চারা গাছের জন্ম হয়। এইভাবে কিন্তু কাঠবিড়ালি, প্রজাপতি, পাখি এবং আরো অনেক আছে, আমি জাস্ট তিনটে তোমাদের দেখালাম। এইভাবে কিন্তু অনেক প্রাণী কিন্তু গাছের বংশ বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে এইভাবে কিন্তু গাছ কি করে, প্রাণীদের উপর কিন্তু নির্ভর করে থাকে, তাই তো, একদমই তাই। তো কি এরপর আমরা কি করব, এরপর আমরা এই যতটা পড়লাম আজকে, যে অনেকটা পড়ে নিয়েছি তাই না, এই যে যতটা পড়লাম কিন্তু খুব সহজ, টপিকগুলো খুব সহজ ছিল। তো যেমন সহজ ছিল সেরকম সহজ সহজ কটা আমরা এমসিকিউ প্রশ্ন করে নিই, দেখি তোমরা কতটা আহ মনে রাখতে পারছো বা কতটা বুঝতে পেরেছো, দেখি চলো। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, পরিবেশ ও জীবজগৎ, এনভায়রনমেন্ট এন্ড বায়োডাইভার্সিটি। এখানে এইটার বিষয়ে আমরা একটা সিমুলেশন, তাহলে সরি সিমুলেশন বলছি, ওয়ার্ড ওয়াল করে নিই। দেখো, প্রথমে কি দিয়েছে, এক মিনিট, হ্যাঁ, বলছে পরিবেশ বলতে কি বোঝায়, হোয়াট ডাজ এনভায়রনমেন্ট মিন, শুধু মানুষ, অনলি পিপল, আমাদের চারপাশের সবকিছু, এভরিথিং অ্যারাউন্ড আস, কোনটা, পরিবেশ বলতে শুধু মানুষকে বোঝায়, প্রথমেই বলেছিলাম যে আমাদের সবকিছু নিয়ে হচ্ছে পরিবেশ, তাই তো, আমাদের চারপাশের সবকিছু, এভরিথিং অ্যারাউন্ড আস, দেখো একদম সঠিক। দ্বিতীয় প্রশ্ন কি দিয়েছে দেখো, কোনটি জীবন্ত উপাদান, হুইচ ইজ এ লিভিং এলিমেন্ট, গাছ না মাটি, মাটি কি বড় হয়, মাটি কি মারা যায়, মাটি কি আহ ছোট থেকে, ছোট থেকে কি বড় হয়, হয় না, তাহলে কে, গাছ, গাছ ছোট থেকে বড় হয়, জল পান করে, আমাদের ফল ফুল দেয়, বড় হয়, আবার শেষে মারা যায়, তাই না। তাহলে কোনটি জীবন্ত উপাদান, হুইচ ইজ এ লিভিং এলিমেন্ট, সেটা হচ্ছে গাছ, ট্রি, তাই তো, মাটি বা সোয়েল, সয়েল যেটা সেটা নয়, তাহলে গাছ। তারপরে দেখো প্রশ্ন কি দিয়েছে, গাছ কিভাবে খাবার তৈরি করে, হাউ ডু ট্রিজ মেক ফুড, শিকড় দিয়ে, বাই রুট না পাতার মাধ্যমে, টু দ্য লিভস। তোমরা জানো তাই না, প্রথম দিন ক্লাসে তোমাদের একটা দেখিয়েছিলাম আমি, সেটা কি, তোমাদেরই তো দেখিয়েছিলাম তাই না, ওই ট্রান্সপিরেশন, গাছের বাষ্পীভবন, সেখানে বুঝিয়েছিলাম গাছ কিসের সাহায্যে করে, শিকড় দিয়ে না পাতার মাধ্যমে, টু দ্য লিভস, পাতার মাধ্যমে। তারপরে দেখো সূর্যের প্রশ্ন, তারপরে প্রশ্ন, সূর্যের আলো গাছের জন্য কেন দরকার, হোয়াই ডু প্লান্টস নিড সানলাইট, রং বদলানোর জন্য, টু চেঞ্জ দ্য কালার, না খাবার তৈরির জন্য, ফর কুকিং। সূর্যের আলো কিসের জন্য দরকার, নিজের রং বদলাবে বলে, ফর্সা হবে বলে, না না একদমই নয়। ঠিক আছে, কিসের জন্য, গাছের
আলো দরকার হচ্ছে খাবার তৈরির জন্য, ফর কুকিং। পরের প্রশ্ন দেখি, কোনটি একটি জৈব বা জীবন্ত বস্তু, কোনটা, হুইচ ইজ অ্যান অর্গানিক বা লিভিং অবজেক্ট? পাথর না হরিণ? পাথর কি বড় হয়, খায়, মারা যায়, জন্ম নেয়? কিছুই হয় না, তাহলে হরিণ। হরিণ জন্ম হয়, বড় হয়, মারা যায় আবার, তাই তো, ডিয়ার। একদমই তাই। তারপরে প্রশ্ন দেখি, পরে প্রশ্ন রয়েছে, কোনটি বাস্তুতন্ত্র, হুইচ ইজ নট পার্ট অফ এন ইকোসিস্টেম? গাছ না খেলার মাঠের বল? গাছ কিন্তু বটে পরিবেশের অংশ, তাই তো, তা বাস্তুতন্ত্রের অংশ, কিন্তু খেলার মাঠের একটা বল, সেটা কি আর বাস্তুতন্ত্রের উদাহরণ, উদাহরণ বা একটা অংশ? সেটা নয়। তাই এটা হচ্ছে খেলার মাঠের বল, প্লেগ্রাউন্ড বল। ওকে। তারপরে পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল শুরু হয় কার থেকে বলেছিলাম? where does the food chain begin? কার থেকে শুরু হয়, গাছ না মানুষ? ট্রি থেকে না হিউম্যান থেকে? সবার আগে কে কাকে খায়? গাছ খায়। গাছকে খায়, যে কোনো প্রথম থেকে শুরু হয় গাছ থেকে। হরিণ, বা গাছ থেকে ধরো কোন একটা পিঁপড়ে, পিঁপড়েকে খেলো একটা ব্যাঙ, ব্যাঙকে খেলো একটা সাপ, সাপকে খেলো একটা চিল, চিলকে খেলো একটা সিংহ। ঠিক আছে, বা সাপকে খেলো একটা ময়ূর, তো ময়ূরকে খেলো কে, একটা বাঘ বা সিংহ। তাহলে এই প্রথমে কে, প্রথমে হচ্ছে গাছ, ট্রি, তাই তো, মানুষ নয়। তারপরে দেখি কি প্রশ্ন দিয়েছে, কোন প্রাণী ঘাস খায়? হোয়াট অ্যানিমেল ইটস গ্রাস? খুবই সহজ প্রশ্ন। বাঘ ঘাস খায় নয়? এই বাবা কি বলছে, বাঘ কি আবার বাঘ কি আবার ঘাস খায় নি? তাই কোনোদিনই খায় না, গরু ঘাস খায়, তাই তো, একদম তাই। তারপরে বলছে, গরু কি ধরনের প্রাণী? হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল ইজ এ কাউ? তৃণভোজী, ঘাস খায়, নাকি মাংসভোজী? বলো তো, বলেছিলাম গরু কি, গরু কি খায়, মাংস টাংস খায় না? খায় না, একদমই খায় না। ঠিক আছে, গরু ঘাস খায়, তৃণভোজী। তারপরে বলছে, পরিবেশ দূষণ ঘটে কিভাবে? হাউ ডাজ এনভায়রনমেন্টাল পলিউশন অকার? গাছ লাগালে কি পলিউশন ঘটবে, না প্লাস্টিক ফেললে? বাই প্লান্টিং ট্রিজ, না থ্রো অ্যাওয়ে দ্য প্লাস্টিক? পরিবেশ দূষণ ঘটে প্লাস্টিক ফেললে, তাই তো, দেখো একদম ঠিক। তারপরে প্রশ্ন কি দিচ্ছে, খুব সহজ সহজ প্রশ্ন, নিজেরাই চেষ্টা করো উত্তর দেওয়ার। কোনটি বায়বীয় উপাদান, হুইচ ইজ এ গ্যাসিয়াস এলিমেন্ট? বাতাস না গাছ? বায়বীয় মানে বায়ু কোনটা, গাছ না বাতাস? ওয়াই। তারপরে প্রশ্ন দেখি, বাঘ কোন ধরনের প্রাণী? হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল ইজ এ টাইগার? মাংসভোজী না তৃণভোজী? কার্নিভার না হার্বিভার? মাংসভোজী, একদমই তাই। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলছে, মানুষ পরিবেশে কিভাবে সাহায্য করতে পারে? হাউ ক্যান পিপল হেল্প দ্য এনভায়রনমেন্ট? গাছ লাগিয়ে, বা প্লান্টিং ট্রিজ, না ময়লা ফেলে, থ্রোয়িং গার্বেজ? ময়লা ফেলে তো পরিবেশ দূষণ হবে, সেটা উপকার হচ্ছে না। সাহায্য করতে পারে গাছ লাগিয়ে, বাই প্লান্টিং ট্রিজ। পরের প্রশ্ন দেখি, খাদ্য তৈরি করে কারা? হু মেক্স দ্য ফুড? পুরো মানুষও তো খাদ্য তৈরি করে, গাছ না মানুষ? ট্রি না হিউম্যান? মানুষও তো, মাও তো রান্না করে আমার জন্য, টিফিন ভরে দেয়, কিন্তু না, সেই খাবার বানানো হচ্ছে না। যে তোমাকে ধরো আম, মা ম্যাগি বানিয়ে দিয়েছে, সে ম্যাগিটা কি দিয়ে তৈরি? আটা দিয়ে তৈরি। আটাটা বলতে পেলে গাছ থেকে, তাহলে সে আটাটা কে তৈরি করে দিয়েছে তোমাকে? গাছ। তাহলে গাছ, গাছ হচ্ছে এটার উত্তর, গাছ খাদ্য তৈরি করতে পারে নিজে নিজে। সাপ কি খায়? হোয়াট ডু স্নেকস ইট? ব্যাং না ঘাস? ফ্রগ না গ্রাস? খুব সহজ প্রশ্ন, তাই না, ব্যাং খায়। তারপরে প্রশ্ন দেখি, কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? ফ্রম হুইচ প্লান্ট ইজ কুইনাইন অবটেন? বলেছিলাম সিনকোনা গাছ থেকে নাকি বট গাছ থেকে? বলো তো, সেটা হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে, তাই না, তাহলে সিনকোনা গাছ থেকে। তারপরে বলতে দেখো পরের প্রশ্ন,
গাছের বংশবৃদ্ধির জন্য কোনটি দরকার? হোয়াট ইজ নিডেড ফর প্লান্ট গ্রোথ? পরাগমিলন না মিথজীবিতা? পলিনেশন না হাইপোথিসি? পরাগমিলন। পরাগমিলন তোমাদের দেখালাম কিভাবে প্রজাপতি পরাগমিলন ঘটাচ্ছে, ওইটাই তাহলে পরাগমিলন। পরের প্রশ্ন দেখি, দূষণ কমায় কে? হু রিডিউসেস পলিউশন? গরু না শকুন? সরি, কাউ না ভালচার? সেটা হচ্ছে গরু। এই না 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 না, গরু তো নয়, শকুন, তাই না? একদমই তাই। শেষ প্রশ্ন দেখি, শেষ প্রশ্ন বলছে চাষের কাজে কে সাহায্য করে? হু হেল্পস উইথ ফার্মিং? ছাগল না গরু? ছাগল চাষ করতে পারে? পারে না, বলে না ছাগলকে দিয়ে চাষ করানো কি আর হয়, সে হচ্ছে ব্যাপার। তাহলে ছাগল চাষ করে না, গরুকে দিয়ে চাষ করাতে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গরু। চলো দেখিনি, তাহলে গেম কমপ্লিট হয়ে গেছে, উত্তরগুলো একবার ফটাফট দেখিনি। দেখো উত্তরগুলো এক একটা করে দেখো, একেরটা ঠিক, দুইয়েরটাও ঠিক, তিনেরটাও ঠিক, চারেরটাও একদম কারেক্ট, 5 নম্বর কারেক্ট, 6 নম্বর ঠিক, 7 নম্বর ঠিক, 8 নম্বরও ঠিক, 9 নম্বর ঠিক, 10 নম্বরও ঠিক, 11 নম্বর ঠিক, 12 নম্বরও ঠিক, 13 নম্বরও ঠিক, 14 নম্বর কারেক্ট, 15 নম্বর কারেক্ট, 16 নম্বর কারেক্ট, 17 নম্বর কারেক্ট, 18 নম্বর কারেক্ট, 19 নম্বর, 20 নম্বর একদমই সঠিক। তাহলে সবকটা উত্তর তোমরা একদম ঠিকঠাক দিয়ে ফেলেছো, তাই তো? একদমই তাই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আজকে কিন্তু এই যে ইন্টারডিপেন্ডেন্স অফ দ্য এনভায়রনমেন্ট অন দ্য অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার, অর্থাৎ পরিবেশ ও জীবজগতের পারস্পরিক যে নির্ভরতা, ঠিক আছে, সেটার ব্যাপারে কিন্তু আমরা জানতে পারলাম, তাই তো? একদমই তাই। তো এবার তোমরা আমাকে কিন্তু কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে চ্যাট বক্সে জানাবে, বা তোমাদের যে টিচার্সরা আছে তাদেরকে জানাবে, তারা আমাদেরকে ইনফর্ম করে দেবে, আমি পরের ক্লাসে হলেও তোমাদের সেটা আমি সলভ করে দেবো। ওকে, একদমই তাই। তো আজকে এই যে বিষয়টা পড়ালাম, এটা একটা বড় টপিক কিন্তু খুব ছোট, অর্থাৎ বড় টপিক কিন্তু খুব সহজ, তাই না? বড় কিন্তু খুব সহজ, তাহলে বাড়িতে পড়বে, আরামসে তোমরা সহজেই বুঝতে পারবে। তো চলো আজকের ক্লাস এতটা অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।